রঘু ডাকাত, যার নামে একটা সময় কাঁপত গোটা বাংলা। রঘু যখন সামনে এসে দাঁড়াতো তখন বুকের রক্ত জমাট বেঁধে যেত ইংরেজদের, হিম হয়ে যেত শরীর। তার দাপট এতটাই ছিল যে ইংল্যান্ডের রানী পর্যন্ত জানতেন এই রঘু ডাকাতের নাম। ইংরেজ আর জমিদারদের কাছে এই রঘু ছিল ত্রাস, আবার সাধারণ গরিব মানুষদের কাছে এই মানুষটাই ছিল মাসিহা, রবিনহুড। রক্ত দিয়ে চিঠি লিখে পাঠিয়ে দলবল নিয়ে ডাকাতি করত সে। সেই চিঠিতেই লেখা থাকত ডাকাতির তারিখ আর সময়। তারপর সে দল বেঁধে আসত, টাকা পয়সা লুট করত, আর সেই সমস্ত টাকা বিলিয়ে দিত গরিবদের মধ্যে। লুকিয়ে রাতের অন্ধকারে নয়, বরং চিঠি লিখে দিনের আলোয় আগের থেকে জানিয়ে তবেই ডাকাতি করতে আসত সে। তবুও কোনোদিন তাকে ধরতে পারেনি পুলিশ। বিভিন্ন সময় বাংলার বহু সাহিত্যিকদের লেখায় উঠে এসেছে এই রঘু ডাকাতের নাম। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরও তার নিজের লেখায় উল্লেখ করেছেন এই রঘুর নাম। রঘুর নাম শুনতে পাওয়া গেছে নেতাজির মুখেও। এই রঘু ডাকাতের সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে কিশোর কুমারের। আর এই ডাকাতকে নিয়েই বাংলায় আজ পর্যন্ত সবচেয়ে বড় বাজেটের সিনেমা বানাচ্ছে সুপারস্টার দেব। কিন্তু কে এই রঘু ডাকাত, আর কেনই বা তাকে নিয়ে এত মাতামাতি, আর কিভাবেই বা এত বড় ডাকাত হলো সে? আজকের এই ভিডিওতে সেই গল্পটাই বলবো। আজ থেকে প্রায় 200 থেকে 500 বছর আগের কথা। তখন অবিভক্ত বাংলা। সেই সময় বাংলা দাপিয়ে বেড়াচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবরা। বাংলা জুড়ে চলছে নীলকর সাহেবদের অত্যাচার। প্রথমে 5 কাঠা, তারপর 10 কাঠা। দিন দিন নীল চাষের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছিল বাংলার কৃষকদের উপর। যারা কোম্পানির নির্ধারিত জমিতে নীল চাষে আপত্তি জানাত, তাদের পেয়াদা দিয়ে তুলে এনে চলত বেদম অত্যাচার। নীলকর আর তাদের পেয়াদাদের অত্যাচারে সাধারণ বাঙালি কৃষকদের নাভিশ্বাস উঠে যাচ্ছিল। সেই অস্থির সময় বাংলার বুকে জন্ম নেয় রঘু ঘোষ। বাবা একজন সাধারণ চাষি। নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠে সে। এক সাধারণ চাষির এত স্পর্ধা, ব্যাপারটা ভালো চোখে নেয়নি ইংরেজরা, আর এটাই ছিল তার সবচেয়ে বড় অন্যায়। সেদিন মাঝরাতে রঘুর বাবাকে গ্রাম থেকে তুলে নিয়ে যায় ইংরেজরা। সারা রাত তার বাবার উপর চালানো হয় অমানবিক অত্যাচার, আর সেই অত্যাচারে মৃত্যু হয় রঘুর বাবার। সবশেষে ভোরবেলা বাড়ির সামনের কাছে রঘুর বাবাকে ঝুলিয়ে দিয়ে চলে যায় ইংরেজদের পেয়াদারা। আর যাবার আগে বলে যায়, কেউ নীল চাষ না করতে চাইলে তারও এই একই হাল করা হবে। বাবার রক্তাক্ত দেহটা গাছ থেকে নামিয়ে কান্নায় ভেঙে পড়ে রঘু। চিতায় আগুন দিতে দিতে বুকে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে রঘু। চিতার আগুন ছুঁয়ে রঘু প্রতিজ্ঞা করে, এই আগুন দিয়েই নীলকর সাহেবদের একদিন শেষ করবে সে। আর সেই দিন থেকেই বদলে যায় রঘুর জীবন। শুরু হয় এক নতুন অধ্যায়। নিজের হাতে বাবাকে পুড়িয়ে সেই হাতেই সে তুলে নেয় লাঠি। আর তারপর রঘু জানত ব্রিটিশদের অত্যাচার থেকে বাঁচাতে হলে হাতে অস্ত্র তুলে নিতে হবে। তাই বাবার মৃত্যুর পর লাঠি খেলা শিখতে শুরু করে রঘু। আর ধীরে ধীরে লাঠি খেলায় বেশ পোক্ত হয়ে ওঠে রঘু। ছেলেবেলায় শেখা সেই লাঠিকেই তাই বড় হয়ে অস্ত্র হিসেবে বেছে নেয় সে। তবে এবার সে আর একা নয়, তার পাশে এসে দাঁড়ায় তারই বয়সী আরও কিছু ছেলে। তাদের পরিবারও ছিল নীলকর সাহেবদের অত্যাচারের শিকার। আর এইভাবেই গড়ে উঠল রঘুর লাঠিয়াল বাহিনী। এই বাহিনীর প্রথম কাজ ছিল নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এটা তো ছিল সবে শুরু। তারপর সেই লাঠিয়াল বাহিনী নিয়ে একের পর এক নীলকুঠিতে আক্রমণ চালায় রঘু। শুধু আক্রমণ নয়, লুটপাট করে নীলকরদের ঘর বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে আসত সে। এভাবেই দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠল রঘু। শুধু নীলকর নয়, এই দেশে থেকে যারা সাহেবদের গোলামি করছে, এবার তাদের দিকে নজর গেল রঘু। শুরু হলো এলাকার জমিদার মহাজনদের উপর আক্রমণ। তাদেরও একইভাবে সব ধনসম্পদ লুটপাট করে ঘর বাড়িতে আগুন জ্বালিয়ে দিতে শুরু করল সে। আর তারপর লুট করা সমস্ত টাকা পয়সার সবটাই ভাগবাটোয়ারা করে সে বিলিয়ে দিতে লাগল গরিব কৃষকদের মধ্যে। সেই সময় যারাই সাধারণ মানুষের সম্পদ কেড়ে নিত, তাদের বাড়িতেই হানা দিত রঘুর দল। জ্বালিয়ে দেওয়া হতো জমির দলিল, পুড়িয়ে দেওয়া হতো অন্যায়ভাবে নিয়ে নেওয়া গরিবের সম্পত্তির খতিয়ান। এমনকি কখনো কখনো পিটিয়ে মেরেও ফেলত জমিদার জোরদারদের। আর এইভাবেই ধীরে ধীরে এলাকার অত্যাচারী জমিদার মহাজনদের ত্রাস হয়ে ওঠে রঘু। আর অন্যদিকে তখন সাধারণ মানুষের মধ্যে দিন দিন রঘুর জনপ্রিয়তা বেড়েই চলেছে। সাধারণ ঘরের ছেলেরা তখন ধীরে ধীরে রঘুর দলে যোগ দিতে শুরু করেছে। আর এইভাবেই দিন দিন আরও শক্তিশালী হয়ে ওঠে রঘুর দল। ডাকাত নয়, সাধারণ মানুষের চোখে রঘু ধীরে ধীরে হয়ে ওঠে এক বিপ্লবী। আর এটাই ছিল তার এই বিপুল জনপ্রিয়তার আসল মন্ত্র। সময়ের সঙ্গে সঙ্গে এইভাবে নতুন জন্ম হলো রঘুর। নামের পাশে বসে গেল
ডাকাত শব্দটা। কিন্তু তারপর কি হলো সেই গল্পটাই বলবো পরের অধ্যায়। আজ হুগলি তো কাল মুর্শিদাবাদ, পরশু নদিয়া, পরের দিন বর্ধমান। এভাবেই কাটত রঘুর জীবন। সাধারণ মানুষ তো বটেই, জমিদাররাও এই রঘুর ভয়ে তটস্থ থাকতেন। ফলে ইংরেজরা ডাকাত সমস্যার একটা সমাধানের পথ খুঁজলেন। প্রতিটি থানায় খোলা হলো ডাকাত ধরার আলাদা দপ্তর। থানায় নিয়োগ করা হলো গুপ্তচর। রেড অ্যালার্ট জারি হলো সব থানায়। ঘোষণা করা হলো রঘুকে যে ধরিয়ে দিতে পারবে তাকে মোটা টাকা পুরস্কার দেওয়া হবে। নৈহাটি থানায় বড়বাবু তখন দুর্গাচরণ চক্রবর্তী। বুক ঠুকে তিনি ঘোষণা করলেন, রঘুকে আমি অ্যারেস্ট করে আমি ফাঁসিতে ঝোলাবো। চারিদিকে রটে গেল সেই কথা। কিছুদিনের মধ্যেই বড়বাবু একটি চিঠি পেলেন। তাতে লেখা, দারোগা বাবু, আপনার সঙ্গে দেখা করতে আসছে ইতি রঘু ঘোষ। দারোগার চক্ষু চরক গাছ। রীতিমতো চ্যালেঞ্জ করে দেওয়া হয়েছে তাকে। যাকে ধরতে গোটা বাংলার পুলিশের রাতের ঘুম উড়ে গেছে, সেই কিনা নিজেই এসে ধরা দেবে। চরম উত্তেজিত বড়বাবু। নৈহাটি জুড়ে বেজে গেল যুদ্ধের দামামা। থানায় পুলিশ বাড়ানো হলো। চারিদিক দিয়ে আঁটসাঁট করে ঘিরে ফেলা হলো থানা চত্বর। যেভাবেই হোক এবার রঘুকে ধরতে হবে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল, কিন্তু রঘু এলো না। বিকেল গড়াতেই এক জেলে থানায় এলো দুটো বড় রুই মাছ নিয়ে। জানালো জমিদারবাবু পাঠিয়েছেন তাকে, সেই সঙ্গে একটা চিঠি। চিঠিতে লেখা, দারোগা বাবু, পুকুরে মাছ ধরেছিলাম, তাই দুটি মাছ আপনাকে পাঠালাম। মাছ পেয়ে দারোগা বাবু চরম খুশি। 2 টাকা বকশিস দিয়ে লোকটিকে খুশি হয়ে বিদায় করলেন দারোগা বাবু। কিছুদিন পর আরেকটি চিঠি এলো দারোগার কাছে। সেই চিঠিতে লেখা, দারোগা বাবু, আপনাকে কথা দিয়েছিলাম দেখা করে আসবো, সেদিন দেখা করে এসেছি। মাছ কেমন ফেলেন? ইতি রঘু ডাকাত। আর এইভাবেই সেবার দারোগা বাবুকে বোকা বানিয়েছিল রঘু। কে জানতো সেই অপরিচিত লোকটাই ছিল খোদ রঘু ডাকাত। তখনকার দিনে পণ ছাড়া মেয়েদের বিয়ে হতো না। সেই সময় এক গরিব ব্রাহ্মণ তার মেয়ের বিয়ে দিচ্ছেন। বরযাত্রী চলে এসেছে, কিন্তু মুশকিল হলো মেয়ের বাবা তখনও পণের টাকা জোগাড় করতে পারেননি। মনে মনে তার একটাই চিন্তা, মেয়ে যেন লগ্নভ্রষ্টা না হয়ে যায়। কারণ পাত্রপক্ষ পণ ছাড়া যদি বিয়ে না করে, যেটা আশঙ্কা ছিল সেটাই হলো। পাত্রপক্ষ যেই শুনল পণের টাকা জোগাড় হয়নি, তখনই তারা বিয়ে ভেঙে দিল। কপালে হাত মেয়ের বাবার। তাহলে এবার মেয়ের কি হবে? মেয়ে কি তাহলে আজীবন লগ্নভ্রষ্টা হয়ে থাকবে? কান্নায় ভেঙে পড়ল মেয়ের বাবা। কন্যার দায়গ্রস্ত বাবার কান্না শুনে সেখানে সেই মুহূর্তেই হাজির হলো বড়সড় চেহারার একটা লোক। ঝাঁকড়া চুল, মাথায় লাল ফেটটি, কপালে ইয়া তিলক, কাঁধে লাঠি, চোখ দুটো রক্তের মতো লাল, আর পুরো মুখটা কালো কাপড় দিয়ে ঢাকা। সেই অসহায় বাবার কাঁধে হাত রেখে তিনি হুঙ্কার দিলেন, বিয়ে করবে না এত বড় সাহস? চুপচাপ বিয়ে করতে যাও, না হলে এর ফল কিন্তু ভালো হবে না। বরপক্ষ জানতে চাইল, কে আপনি? উত্তর এলো, আমি রঘু ডাকাত। নাম শুনেই ভয়ে কাঁপতে লাগলো বরপক্ষ। ব্যাস, এবার বিয়ে আটকায় কার সাধ্য? পণের কথা ভুলে গিয়ে তখনই চুপচাপ বিয়ের পিড়িতে গিয়ে বসল ছেলে। রঘু মেয়ের বাবার হাতে পণের 500 টাকা দিয়ে বলে, আমি বেঁচে থাকতে কোনো বোনের বিয়ে আটকাতে দেব না। হ্যাঁ, এমনই পরোপকারী ছিল রঘু। বলে কই ডাকাতি করতো ঠিকই, কিন্তু দরকারে মানুষের উপকারও করতো কাউকে না জানিয়ে। আর এমন অজস্র গল্প ছড়িয়ে রয়েছে রঘু ডাকাতকে নিয়ে। তবে ডাকাত হলেও রঘুর ডাকাতি করার স্টাইলটা ছিল সবার থেকে আলাদা। রঘু শুধু ডাকাতি করত শুধুমাত্র জমিদার জোরদারদের বাড়িতে। ডাকাতি শেষে লুটের মাল ভাগ করে দিত গ্রামের অসহায় গরিব মানুষের মধ্যে। কিন্তু কিভাবে এই ডাকাতি করত রঘু, আর কেনই বা রঘুর টিকিটি খুঁজে পেত না ইংরেজরা, সেই গল্পটাই বলবো পরের অধ্যায়। দিনের বেলা আর 5 জনের মতো তারা ক্ষেত মজুরের কাজ করত, আর রাত গড়ালেই এলাকার ধনী ও প্রভাবশালীদের বাড়িতে দলবল নিয়ে ডাকাতি করতে যেত রঘু। আর ডাকাতির পর ছদ্মবেশে আত্মীয় সেজে সাধারণ গ্রামবাসীদের বাড়িতে থেকে যেত তারা। বিধুভূষণ ঘোষ ছিল সম্পর্কে রঘু ডাকাতের ভাই। লোকে তাকে চিনত বুধো ডাকাত হিসেবে। এই বুধো আর রঘু মিলেই একসঙ্গে ডাকাতি করত। দুজনেই ছিল ছদ্মবেশ ধরতে ওস্তাদ। বুধো আর রঘু মনে করত পুজো দিয়ে ডাকাতি করতে গেলে কখনো ধরা পড়বে না তারা। তাই মাকে পুজো না করে, ভোগ না দিয়ে কখনো ডাকাতি করতে বের হতো না তারা। মা কালীকে সন্তুষ্ট করতে নরক তারা। রাস্তা দিয়ে যেই যেত তাকেই ধরে এনে বেঁধে রাখা হতো। তারপর পুজো শেষে দেওয়া হতো না।
রঘু ডাকাতের উৎপাতে তখন ভয়ে কাঁপছে জমিদার সাহেবরা। প্রতিটি থানায় সেই সময় খোলা হলো ডাকাত ধরার আলাদা দপ্তর। ডাকাতদের গতিবিধি জানার জন্য গুপ্তচর নিয়োগ করল ব্রিটিশ পুলিশ। থানায় থানায় জারি হলো রেড অ্যালার্ট। ইংরেজরা তখন রঘুকে ধরতে মরিয়া, কিছুতেই নাগাল পাওয়া যাচ্ছে না তার। এদিকে রঘুও পালিয়ে বেড়াচ্ছে পুলিশের থেকে। এমন সময় দেবীপুরের পাশের ঘন জঙ্গলে আশ্রয় নিল রঘু ও তার দলবল। সেখানেই একদিন রাতে মা কালীর স্বপ্নাদেশ পায় রঘু। স্বপ্নে দেবীটাকে আদেশ করেন প্রাণ প্রতিষ্ঠার জন্য। দেরি না করে মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করে রঘু। এরপর থেকেই মা কালীর ভক্ত হয়ে যায় রঘু। নিয়মিত মা কালীর আরাধনা করত সে। পুজোর ভোগ হিসেবে থাকত পোড়া ল্যাটা মাছ। সেই মহাভোগ খেয়েই ডাকাতির জন্য বেরোত রঘু। সেই সময় পালকি আর গরুর গাড়ি ছাড়া আর অন্য কোনো যানবাহন ছিল না। আর তখনকার এই শর্টকাট রাস্তাগুলো হতো বিভিন্ন জঙ্গলের ভিতর দিয়ে। আর এই জঙ্গলেই লুকিয়ে থাকত ডাকাতদের দল। তাই বিপদ জেনেও এক প্রকার বাধ্য হই মানুষকে এই জঙ্গলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হতো। এই জঙ্গলে যাতায়াতকারীদের টাকা পয়সা কেড়ে নিয়ে তাদের বেঁধে নিয়ে যাওয়া হতো মায়ের মন্দিরে। এরপর ঢাক ঢোল পিটিয়ে পুরোহিত ডেকে হতো নরবলি। এতেই নাকি তুষ্ট হতেন মা কালী। ভক্তি সহকারে কালী পুজো করে সিঁদুর আর বলির রক্ত তিলক পরে ফের লুটপাটে বের হতো রঘু ও তার দলবল। তখন কার্তিক মাস, অমাবস্যা। প্রত্যেকটি বিশেষ তিথির মতো আজও মায়ের পুজো করবে রঘু। চলছে তার প্রস্তুতিও, কিন্তু বাদ সাধল অন্য জায়গায়। আজ পদঘাট শুনশান, নিঝুম, জনমানব শূন্য। মায়ের পুজোর আয়োজন করা হয়েছে। এদিকে বলির দেখা নেই। চারিদিক হন্যে হয়ে খুঁজেও কাউকে বলির জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কি আজ মায়ের নরবলি হবে না? সেই জঙ্গলের মধ্য দিয়ে তখন বাড়ি ফিরছেন মা কালীর সাধক রামপ্রসাদ। যে করেই হোক তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে তাকে। রঘু ডাকাতের কুখ্যাত জঙ্গলে পা রাখতেই তার সামনে এসে উপস্থিত হল রঘু ডাকাতের দলবল। বলি দেওয়ার জন্য তাকে বেঁধে নিয়ে আসা হলো মন্দিরের সামনে। বলি দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে রামপ্রসাদকে। সামনে রক্ত জবায় সাজানো হাড়ি কাঠ। রামপ্রসাদকে দেখে একটু অবাক হলো রঘু, কারণ কিছুক্ষণ পর যার বলি হবে সে কিনা হাসছে। মৃত্যুর আগে মা কালীর সামনে একটি গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন রামপ্রসাদ। লোকটির অন্তিম ইচ্ছে শুনে গান করার অনুমতি দিল রঘু। মায়ের মূর্তির দিকে তাকিয়ে রামপ্রসাদ গান গাইলেন, তিলেক দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি। সাধক রামপ্রসাদের গলায় গান শুনে চমকে উঠল রঘু। চোখ দিয়ে গড়িয়ে পড়ল জল। দলের ছেলেরাও অবাক। রঘুকে এই অবস্থায় কোনোদিনও দেখেনি তারা। রামপ্রসাদের মধ্যে স্বয়ং মা কালীর দেখা পেলেন রঘু। রামপ্রসাদের পায়ে ভয়ে ভক্তিতে লুটিয়ে পড়ে রঘু। বারবার ক্ষমা চেয়ে সম্মানের সঙ্গে মুক্তি দেয় রামপ্রসাদকে। আর এরপর থেকেই নরবলি বন্ধ করে দেয় রঘু। চালু হয় মানুষের বদলে পাঠা বলি। আর এর ঠিক পরই রঘুর জীবনে ঘটে যায় এমন একটি ঘটনা যার জন্য ডাকাতি ছাড়তে হয় তাকে। কি সেই ঘটনা, আর রঘু ডাকাতের সঙ্গে কিশোর কুমারের সম্পর্ক কি, সেটাই বলবো ভিডিওর এই শেষ অধ্যায়। একবার ডাকাতি করে বাড়ি ফেরার সময় এক জলা জায়গায় দুটি পাথর পড়ে থাকতে দেখে রঘু। মনে মনে একটু সন্দেহ হলেও পাথর দুটি ওখানেই ফেলে নিজের ডেরায় ফিরে আসে রঘু। সেই রাতেই চরম অসুস্থ হয়ে পড়ে রঘু। রাতে রঘু স্বপ্নাদেশ পায় ওটি মহাদেব আর কালীর বিগ্রহ। ওই পাথর দুটি উদ্ধার করে রঘুকে পুজো করতে হবে, আর ডাকাতিও ছেড়ে দিতে হবে। কাশীপুরের কালীবাড়িতে সেই বিগ্রহ দুটো প্রতিষ্ঠা করে ডাকাতি ছেড়ে দেয় রঘু ও তার দলবল। আর এরপরই সুস্থ হয়ে ওঠে রঘু, আর বাকি জীবনটা মায়ের সাধক হিসেবেই কাটিয়ে দেয়। আর এইভাবেই শেষ হয়ে যায় একটা অধ্যায়। তবে বাংলার বুকে কোনো একজন রঘু ডাকাত ছিল না। হুগলি থেকে মুর্শিদাবাদ, নদিয়া থেকে বর্ধমান, একাধিক রঘু ডাকাতের অস্তিত্ব পাওয়া গেছে এই বাংলায়। কারণ এই রঘুর নাম ব্যবহার করে ইংরেজ আর জমিদারদের বিরুদ্ধে বারবার রুখে দাঁড়িয়েছে মানুষ। তাই রঘু শুধু এক নাম নয়, রঘু একটা ব্র্যান্ড। অত্যাচার অপশাসন থেকে মুক্তির নামই রঘু। ভরসা আর বিশ্বাসের নাম রঘু। আপনি জানলে চমকে যাবেন, কিশোর কুমারের সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে রঘু ডাকাতের। আগে হ্যাঁ, বাংলার এই দুর্দণ্ড প্রতাপ ডাকাত আসলে ছিল কিশোর কুমারের পূর্বপুরুষ। অশোক কুমার, কিশোর কুমার, অনুপ কুমার খোদ রঘু ডাকাতের নাতির নাম। একটি ইন্টারভিউতে কিশোর কুমারের দাদা অশোক কুমার নিজেই জানিয়েছেন সেই কথা। বাংলার সেই দুর্দণ্ড প্রতাপ ডাকাতের দুঃসাহসিক কাহিনী এবার দেখা যাবে বড় পর্দায়। এই রঘু ডাকাতকে নিয়েই বানানো হচ্ছে বাংলার সব থেকে বড় বাজেটের ছবি। আর এই রঘু ডাকাতের চরিত্রেই অভিনয় করছেন সুপারস্টার দেব।
আমাদের পক্ষ থেকে রঘু ডাকাত সিনেমার সমস্ত কলাকুশলীদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে জানান, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন।